বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজ শক্তি ক্ষমতার 15 নম্বর লেকচারে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রথমে জানব যে সিস্টেমের যান্ত্রিক শক্তি কাকে বলে, অর্থাৎ একটা সিস্টেমের যান্ত্রিক শক্তি বলতে কি বোঝায়। একটা সিস্টেমের তোমরা সবাই জানো যে বিভব শক্তি হচ্ছে সিস্টেমের সঙ্গে জড়িত। তো একটা সিস্টেমের যান্ত্রিক শক্তি বলতে বোঝায় ওই সিস্টেমের বিভব শক্তি এবং ওই সিস্টেম যে সকল বস্তু দ্বারা গঠিত, অর্থাৎ সিস্টেমের অভ্যন্তরে যে বস্তুগুলো থাকবে সে বস্তুগুলোর যে গতিশক্তি, সেই গতিশক্তি এবং সিস্টেমের বিভব শক্তির কি ফল? যোগফল। তাহলে আমি যদি ক্লিয়ার কনসেপ্টে বলি যে কোনো সিস্টেমের বিভব শক্তি হলো কোনো সিস্টেমের যান্ত্রিক শক্তি হলো ওই সিস্টেমের বিভব শক্তি এবং ওই সিস্টেমের অভ্যন্তরে বস্তুগুলোর যে গতিশক্তি থাকবে সে গতিশক্তির কি ফল? যোগফল। ক্লিয়ার? তাহলে আমরা যান্ত্রিক শক্তি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে আমি আবারও বলছি, কোনো সিস্টেমের যান্ত্রিক শক্তি হলো ওই সিস্টেমের বিভব শক্তি এবং ওই সিস্টেমের অভ্যন্তরে অবস্থিত বস্তুগুলোর গতিশক্তির কি ফল? যোগফল। ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি ধরে নিই যে সিস্টেমের বিভব শক্তি ইউ এবং সিস্টেমের অভ্যন্তরে যে বস্তুগুলো থাকবে সে বস্তুগুলোর গতিশক্তি হচ্ছে কে, তাহলে ওই সিস্টেমের যে যান্ত্রিক শক্তি সে যান্ত্রিক শক্তিটা হচ্ছে ইউ প্লাস কে। অর্থাৎ আমরা যান্ত্রিক শক্তিকে যেহেতু মেকানিক্যাল এনার্জি বলি, তাহলে ই মেকানিক্যাল ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস কে। এটা হচ্ছে সিস্টেমের বিভব শক্তি আর কে হচ্ছে সিস্টেমের অভ্যন্তরে যে বস্তুগুলো থাকবে সে বস্তুগুলোর কি শক্তি? গতিশক্তি। তাহলে আমরা জেনে গেলাম যে একটা সিস্টেমের যান্ত্রিক শক্তিটা কি বা যান্ত্রিক শক্তি বলতে কি বোঝানো হয়। এখন আমরা আমাদের মূল যে টপিক যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি সেটাতে ফোকাস করব। তার পূর্বে আমরা একটা জিনিস অ্যানালাইসিস করে নিই, সেটা হচ্ছে আমরা এর আগের লেকচারগুলোতে দেখেছিলাম কোনো এক লেকচারে যে কাজ গতিশক্তির উপপাদ্য। সেখানে আমরা দেখেছিলাম যে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের কি সমান। ডিয়ার স্টুডেন্ট, এই কাজ গতিশক্তির উপপাদ্য তুমি সকল ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, কোনো ধরনের কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা সেই বিষয় নিয়ে কথা বলি যে কাজ গতিশক্তির সঙ্গে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি কীভাবে রিলেটেড সেইটা জানি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা সিস্টেমের ওপরে যতগুলো বাহ্যিক বল, মানে এক কথায় একটা সিস্টেমের ওপরে যতগুলো বল কাজ করবে সেটা বাহিরের হোক এবং ভিতরের হোক, সবগুলো বল দ্বারা কৃত কাজ সিস্টেমের গতিশক্তির পরিবর্তনের কি সমান। ক্লিয়ার হয়েছে? আমি আবারও বলছি যে একটা সিস্টেমের ওপর একটা সিস্টেমে যতগুলো বল কাজ করবে সেই বল এক্সটার্নাল হতে পারে, সেই বল ইন্টারনাল হতে পারে। অর্থাৎ যতগুলো বল একটা সিস্টেমে কাজ করবে সব বলগুলো দ্বারা কৃত কাজ সিস্টেমের যে গতিশক্তি আছে সেই গতিশক্তির পরিবর্তনের কি সমান। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে যে সিস্টেমের অভ্যন্তরীণ বল কিভাবে সিস্টেমের বিভব শক্তি গতিশক্তির পরিবর্তন ঘটায়। ডিয়ার স্টুডেন্ট, আমরা কাজ গতিশক্তিতে আমাদের লেকচারে আলোচনা করেছি কিভাবে অভ্যন্তরীণ বল সিস্টেমের গতিশক্তির পরিবর্তন ঘটায়। সেটা তুমি যদি দেখে নাও তাহলে ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবা যে সিস্টেমের অভ্যন্তরে যদি কোনো বল কাজ করে তাহলে সে কিভাবে সিস্টেমের গতিশক্তির পরিবর্তন ঘটাতে পারে। আমরা যেহেতু এইখানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি নিয়ে আলোচনা করছি, সেহেতু ওইটা নিয়ে এখন আলোচনা করব না, যেটা পূর্বেই আলোচিত হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা সিস্টেমে এখন কাজ গতিশক্তি উপপাদ্য প্রয়োগ করব। সেটা হচ্ছে কি যে সিস্টেমের ওপর বা এক কথায় সিস্টেমে যতগুলো বল কাজ করবে সেটা এক্সটার্নাল এবং ইন্টারনাল যেটাই হোক না কেন, সবগুলো বল দ্বারা কৃত কাজ
সিস্টেমের গতিশক্তির পরিবর্তনের কি সমান। তাহলে আমরা কি করব, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে সিস্টেমে আমরা কাজ গতিশক্তি উপপাদ্য প্রয়োগ করব। তো ধরে নিলাম আমি যে সিস্টেমটা কনসিডার করেছি, আমি ধরে নাও এই সিস্টেমটা কনসিডার করলাম, এটা হচ্ছে আমার একটা সিস্টেম, ঠিক আছে। এই সিস্টেমটা আমি কনসিডার করলাম। তো এই সিস্টেমের ভিতরেও বল কাজ করছে, বাইরেও বল কাজ করছে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম সিস্টেমের বাহির থেকে যে বল কাজ করছে সেই বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লু নিট। ডাব্লু নিট। এখন সিস্টেমের ভিতরে যে বল কাজগুলো করছে, যে বলগুলো কাজ করছে, সে বলগুলো দুই ধরনের হতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে এক ধরনের বল হতে পারে কনজারভেটিভ ফোর্স মানে সংরক্ষণশীল বল, আর সিস্টেমের মধ্যে আরেক ধরনের বল কাজ করতে পারে নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষণশীল বল। কারণ এই দুই ধরনের বল ছাড়া তো আর বল নাই, হয় সংরক্ষণশীল বল না হলে অসংরক্ষণশীল বল। তো আমরা ধরে নিলাম সিস্টেমের মধ্যে যে সংরক্ষণশীল বল কাজ করছে সেই সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউসি, এবং সিস্টেমের মধ্যে যে অসংরক্ষণশীল বল কাজ করছে সেই বল দ্বারা কৃত কাজ হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউএনসি। তাহলে কি বললাম, আমি যে সিস্টেমটা কনসিডার করেছি সেই সিস্টেমে বাহিরেরও বল কাজ করেছে, ভিতরেরও বল কাজ করেছে, ঠিক আছে। তো বাহির থেকে সিস্টেমের ওপর যে বল কাজ করেছে এক্সটার্নাল ফোর্স, সেই এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউ, এটা আমি এক্সটি দিতে হবে, ইএক্সটি ভালো করে বুঝে নাও, এক্সটার্নাল ইএক্সটি। তাহলে সিস্টেমের ওপর বাহির থেকে যে বল কাজ করেছে সে বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউইএক্সটি মানে এক্সটার্নাল। আর সিস্টেমের ভিতরে যে বলগুলো কাজ করেছে ওই বলগুলো কয় ধরনের হতে পারে, দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কনজারভেটিভ, এটা হচ্ছে কি নন কনজারভেটিভ। তো কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউসি, এবং নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লিউএনসি। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আমরা তো ভিতরে কোন ধরনের বল কাজ করছে, কনজারভেটিভ না নন কনজারভেটিভ, এটা আমরা আলাদা করলাম, তাহলে বাহির থেকে যে বল কাজ করছে সেটা আলাদা করলাম না কেন? ডিয়ার স্টুডেন্ট, বাহির থেকে যে বল কাজ করছে ওর পরিচয় হচ্ছে বাহ্যিক বল, ওর পরিচয় হচ্ছে কি বাহ্যিক বল। এখন বাহির থেকে সংরক্ষণশীল বল কাজ করুক আর অসংরক্ষণশীল বল কাজ করুক, এটাতে কোনো কিছু ভ্যারি করবে না, আমরা সেটাকে বাহ্যিক বল হিসেবে কি করব, গণ্য করব। তার মানে সিস্টেমের বাহির থেকে যে বলটা কাজ করছে সেটার পরিচয় বাহ্যিক বল, এবং সেটা সংরক্ষণশীল হতে পারে অসংরক্ষণশীলও হতে পারে, কোনো ম্যাটার করবে না। কিন্তু ভিতরে যে বলগুলো কাজ করছে সেই বলগুলো আলাদা করতে হবে, দেখতে হবে যে সংরক্ষণশীল বল না অসংরক্ষণশীল বল। এই কারণে আমরা লিখেছি যে ভিতরে তো সংরক্ষণশীল বলও কাজ করতে পারে, অসংরক্ষণশীল বল কাজ করতে পারে। তো আমরা ধরে নিলাম ভিতরে যে বলগুলো কাজ করছে সেগুলো সংরক্ষণশীল এবং অসংরক্ষণশীল দুই ধরনের আছে। তো সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজকে আমরা নোট করেছি ডাব্লিউসি দ্বারা, এবং অসংরক্ষণশীল বল দ্বারাকে আমরা নোট করেছি ডাব্লিউএনইসি দ্বারা। ক্লিয়ার? এখন আমরা এই সিস্টেমের উপর আমাদের যে কাজ শক্তি উপপাদ্য আছে সেটা আমরা প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে কাজ শক্তি উপপাদ্য আমরা প্রয়োগ যখন করব তখন কিভাবে প্রয়োগ করব দেখে নাও। ডাব্লিউইএক্সটি অর্থাৎ এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, আর অভ্যন্তরে হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, প্লাস অভ্যন্তরে হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে সিস্টেমের গতিশক্তির পরিবর্তনের কি সমান। ধরে নাও যে প্রাথমিক কনফিগারেশনে সিস্টেমের গতিশক্তি ছিল কেআই, আর চূড়ান্ত কনফিগারেশনে অর্থাৎ সিস্টেম যখন পরিবর্তন হলো, ঠিক আছে, চূড়ান্ত কনফিগারেশনে গেল তখন সিস্টেমের বিভব শক্তি আমি বিভব শক্তি হয়তো বলে ফেলছি গতিশক্তিকে, তোমরা যদি আমি ভুল করে থাকি তোমরা কারেকশন করে নিও। সিস্টেমের প্রাথমিক কনফিগারেশনে গতিশক্তি হচ্ছে কে আই, এবং চূড়ান্ত কনফিগারেশনে আমরা যদি ধরি যে গতিশক্তি কে এফ, তাহলে গতিশক্তির পরিবর্তন সিস্টেমের হচ্ছে কে এফ মাইনাস কত, কে আই। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো এটা হচ্ছে আমরা কি করলাম, এটা হচ্ছে আমরা কাজ শক্তি উপপাদ্য প্রয়োগ করলাম একটা সিস্টেমের ওপর। তাহলে এটা এখন দেখে নাও যে একটা সিস্টেমের কারো অঙ্ক করার সময় এটা খুবই 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 কাজে দিবে, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম যে একটা সিস্টেমের ওপর এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, সিস্টেমের মধ্যে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, সিস্টেমের মধ্যে নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, টোটাল কাজ ইজিক্যাল টু সিস্টেমের যে গতিশক্তির পরিবর্তন তার কি সমান। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা এইটা থেকে আস্তে 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 অনেক কিছু দেখার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি বিবেচনা করি, এদিকে খেয়াল করবা,
আমরা যদি বিবেচনা করি যে ডাব্লু এন ডাব্লুসি, দেখো ডাব্লুসি হচ্ছে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ। তো আমরা জানি যে কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, আমরা যদি এখানে লিখি, দেখো কনজারভেটিভ ফোর্স দ্বারা ডাব্লুসি, কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে বিভব শক্তির পরিবর্তনের সমান, কিন্তু কি বিপরীত। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি ডাব্লুসি এর পরিবর্তে, তাহলে আমরা এখানে লিখলাম ডাব্লু এক্সটার্নাল প্লাস, এখানে যেহেতু মাইনাস আছে আমি একবারে প্লাস মাইনাস করে দিলাম, তাহলে মাইনাস ডেল ইউ প্লাস ডাব্লু এন সি ইজ ইকুয়াল টু কে এফ মাইনাস কত আই কে আই। ওকে, এখন ডাব্লু এক্সটার্নাল আমরা লিখে দিলাম প্লাস ডাব্লু এন সি রেখে দিলাম, এটা যদি এদিকে দিই তাহলে কি হবে কে এফ মাইনাস কে আই, ঠিক আছে, প্লাস ডেল ইউ, ঠিক আছে। এখন ডাব্লু এক্সটার্নাল প্লাস ডাব্লু এন সি সমান সমান কে এফ মাইনাস কে আই প্লাস, এটা যেহেতু বিভব শক্তির পরিবর্তন, ঠিক আছে, অর্থাৎ সিস্টেমের প্রাথমিক অবস্থায় বিভব শক্তি এবং চূড়ান্ত অবস্থায় বিভব শক্তির যে পার্থক্য সেটা, তাহলে আমি ধরে নিলাম যে সিস্টেমের প্রাথমিক অবস্থায় বিভব শক্তি হচ্ছে ইউআই এবং প্রাথমিক অবস্থায় বিভব শক্তি কত ইউআই এবং চূড়ান্ত অবস্থায় বিভব শক্তি কত ইউএফ। তাহলে বিভব শক্তির পরিবর্তনের জায়গায় আমরা লিখতে পারবো ইউএফ মাইনাস কত ইউআই, ঠিক আছে। এখন এটা যদি আমরা ভালোভাবে ক্যালকুলেট করি, দেখো তাহলে কে এফ প্লাস কত ইউএফ, ওকে, মাইনাস মাইনাস হচ্ছে কত মাইনাস কে এফ, আমরা মাইনাস নিয়েছি, ডেল ইউ মাইনাস চলে গেল, ইউএফ মাইনাস কত ইউআই, তাহলে আমরা যোগ করলাম কে এফ ইউআই, ওকে, কে আই প্লাস কত ইউআই। তাহলে এবার খেয়াল করো এখানে ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা লিখেছি যে মেকানিক্যাল এনার্জি হচ্ছে বিভব শক্তি প্লাস কি শক্তি গতিশক্তি। এখন এখানে দেখো গতিশক্তি প্লাস কি বিভব শক্তি, কিন্তু কোন অবস্থায় ফাইনাল অবস্থায়, তার মানে এইটুকুকে আমরা লিখতে পারি যে সিস্টেমের ফাইনাল যান্ত্রিক শক্তি। তাহলে ই মেকানিক্যাল, কিন্তু এখানে কি চিহ্ন দিব এফ ফাইনাল, মাইনাস এখানে দেখো এটা হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি, কিন্তু কি এটা সিস্টেমের ইনিশিয়াল যান্ত্রিক শক্তি, এটাও কিন্তু যান্ত্রিক শক্তি কিন্তু কি ইনিশিয়াল, তাহলে এখানে হবে কি ই মেকানিক্যাল কিন্তু কি ইনিশিয়াল। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন যদি ডাব্লু এক্সটার্নাল প্লাস ডাব্লু এন সি এটা লিখি এবং একে বক্স চিহ্ন দিই এইভাবে, তাহলে একটা কিন্তু সুন্দর জিনিস পাবো, সেটা হচ্ছে এদিকে খেয়াল করো যে সিস্টেমের ওপর এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ এবং সিস্টেমের মধ্যে নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজের যোগফল হচ্ছে সিস্টেমের যে যান্ত্রিক শক্তির পরিবর্তন, সেই পরিবর্তনের কি সমান। রিমাইন্ড ইট, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আমি যতগুলো বলছি খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের অঙ্ক সলভ করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে এবং আমরা আমাদের মূল যে লক্ষ্য যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ যেতে যেতে ইনশাআল্লাহ এক সময় পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি দেখলাম যে একটা সিস্টেমের ওপর যদি এক্সটার্নাল ফোর্স কাজ করে, তাহলে ওই এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, এবং সিস্টেমের মধ্যে যদি নন কনজারভেটিভ ফোর্স কাজ করে, তাহলে নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজের টোটাল যোগফল হবে ওই সিস্টেমের যে মেকানিক্যাল এনার্জি আছে, সে মেকানিক্যাল এনার্জির পরিবর্তনের সমান। অর্থাৎ চূড়ান্ত অবস্থার মেকানিক্যাল এনার্জি আর প্রাথমিক অবস্থার মেকানিক্যাল এনার্জির পার্থক্য হবে ওই সিস্টেমের ওপর নিট ফোর্স যতটুকু কাজ করেছে আর সিস্টেমের মধ্যে নন কনজারভেটিভ ফোর্স যতটুকু কাজ করেছে তার যোগফলের কি সমান। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমি মনে হয় এটা তোমাদের বোঝাতে পেরেছি। এখন আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে সিস্টেমের মধ্যে যে নন কনজারভেটিভ ফোর্স আছে, সেই নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ জিরো, অর্থাৎ সিস্টেমের মধ্যে কোনো নন কনজারভেটিভ ফোর্স আছে কিন্তু সে কি করছে না, কাজ করছে না, অর্থাৎ আমরা ধরে নিলাম ডাব্লিউএনসি জিরো। তাহলে ডাব্লিউএনসি জিরো এর অর্থ হচ্ছে সিস্টেমের মধ্যে নন কনজারভেটিভ ফোর্স নাই, অথবা থাকলেও সে কোনো কাজ করছে না। তাহলে কি দাঁড়াবে, তাহলে আমরা যদি এখন ডাব্লিউএনসি জিরো ধরি, তাহলে ডাব্লিউএনসি জিরো ধরলে কি হবে, ডাব্লিউএনসি জিরো হলে ডাব্লিউ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু ই মেকানিক্যাল ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল ই মেকানিক্যাল কি
ইনিশিয়াল। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে সিস্টেমের মধ্যে কিন্তু নন কনজারভেটিভ ফোর্স আছে। এই যে নন কনজারভেটিভ ফোর্স না থাকলে তো ডাব্লু, এই যে ডাব্লু সি কিন্তু জিরো তো হয়নি, তার মানে কনজারভেটিভ ফোর্স আছে। তার মানে সিস্টেমের মধ্যে যদি শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স কাজ করে, অর্থাৎ সিস্টেমের মাঝখানে যদি শুধুমাত্র কনজারভেটিভ ফোর্স দ্বারা শক্তির স্থানান্তর হয়, তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে কি মেকানিক্যাল এনার্জির যে পরিবর্তন তার কি সমান। ডিয়ার স্টুডেন্ট, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি জানলাম যে একটা সিস্টেমের মধ্যে যদি কনজারভেটিভ ফোর্স ছাড়া অন্য কোনো নন কনজারভেটিভ ফোর্স কাজ না করে, থাকলেও কাজ করবে না, তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে ওই সিস্টেমের চূড়ান্ত কনফিগারেশনে যে যান্ত্রিক শক্তি আর ইনিশিয়াল কনফিগারেশনে যে যান্ত্রিক শক্তি তাদের পার্থক্যের কি সমান। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাও হচ্ছে আমার একটা সূত্র বা স্ট্রং টুল কি সলভ করার জন্য, ম্যাথ সলভ করার জন্য। এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, কারণ আমি উপরে লিখব, তাহলে তোমরা ক্লিয়ার কনসেপ্টে বুঝতে পারবা। তাহলে আমাদের এইটুক হয়ে গেল। এখন আমি যদি বলি যে সিস্টেমের ওপর যে এক্সটার্নাল বল কাজ করছে, ঠিক আছে, বা এক্সটার্নাল ফোর্স কাজ করছে, সেই বল দ্বারা কৃত কাজ শূন্য। অর্থাৎ আমি যদি ধরি ডাব্লু এক্সটার্নাল জিরো, তাহলে কি দাঁড়াবে? ডাব্লু এক্সটার্নাল যদি জিরো হয়, ডাব্লু এক্সটার্নাল জিরো হলে কি দাঁড়ালো? ডাব্লু এক্সটার্নাল জিরো হলে ই মেকানিক্যাল ফাইনাল, ঠিক আছে, মাইনাস ই মেকানিক্যাল ইনিশিয়াল ইজিক্যাল টু কত? জিরো। ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো অতএব ই মেকানিক্যাল ফাইনাল সমান সমান ই মেকানিক্যাল ইনিশিয়াল। ঠিক আছে, তাহলে এইটা আমরা লিখতে পারবো। তাহলে এটা আমরা কখন লিখতে পারবো? খেয়াল করো, এটা আমরা কখন লিখতে পারবো? যে যদি সিস্টেমের মাঝখানে, ভালো করে শোনো, সিস্টেমের মাঝখানে যদি কনজারভেটিভ ফোর্স ছাড়া অন্য কোনো ফোর্স কাজ না করে, তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ আমরা লিখেছি যে সিস্টেমের যান্ত্রিক শক্তির পরিবর্তনের সমান। এখন যদি সিস্টেমের ওপর বাহ্যিক বলও যদি কাজ না করে, তাহলে আমরা লিখতে পারবো কি ই মেকানিক্যাল, অর্থাৎ ফাইনালে যে সিস্টেমের যান্ত্রিক শক্তি হবে সেটা ইনিশিয়ালি সিস্টেমের যে যান্ত্রিক শক্তি ছিল তার কি সমান। ঠিক আছে, তাহলে এই লাইন আমরা কখন লিখতে পারবো? এই লাইন আমরা লিখতে পারবো তখনই যদি সিস্টেমের মধ্যে কনজারভেটিভ, এই সিস্টেমের মধ্যে দেখো এটা এই সমীকরণ কখন লিখতে পারবো? যখন এইটা কত হয়ে যাবে? জিরো, আর এটা কখন হয়ে যাবে? জিরো। ঠিক আছে না, এইটা আর এটা যখন জিরো হবে তখনই তো এই লাইন আসবে, তাই না? তাহলে আমরা কি বলবো? যে সিস্টেমের মধ্যে যখন কনজারভেটিভ ফোর্স ছাড়া অন্য কোনো ফোর্স দ্বারা শক্তির স্থানান্তর হবে না এবং সিস্টেমের বাহির থেকে কোনো বাহ্যিক বল কাজ করবে না, তখন সিস্টেমের ইনিশিয়াল যান্ত্রিক শক্তি যা হবে, সিস্টেমের ফাইনাল যান্ত্রিক শক্তি তা হবে, অর্থাৎ সিস্টেমের যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। তার মানে এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি, অর্থাৎ ফাইনাল যান্ত্রিক শক্তি ইনিশিয়াল যান্ত্রিক শক্তির কি সমান। কিন্তু কখন? যদি সিস্টেমের ভিতরে কনজারভেটিভ ফোর্স ছাড়া অন্য কোনো ফোর্স কি করে? কাজ না করে এবং বাহির থেকে সিস্টেমের ওপর যদি কোনো বল কাজ না করে। ক্লিয়ার হয়েছে? ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন সুন্দরভাবে শুনে নাও যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি আমরা যেটা লিখলাম এটা কি বলে। ঠিক আছে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো যে সিস্টেমের অভ্যন্তরে, ঠিক আছে, অর্থাৎ আমি এভাবে বলছি যে সিস্টেমের ওপর যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না হয়, প্লিজ যারা লিখতে চাও লিখে নিবা, সিস্টেমের ওপর বাহ্যিক কোনো বল কাজ না করলে এবং সিস্টেমের মধ্যে শুধুমাত্র সংরক্ষণশীল বল দ্বারা শক্তির স্থানান্তর হলে তথা শুধুমাত্র সংরক্ষণশীল বল কাজ করলে
ওই সিস্টেমের যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে। ক্লিয়ার? অর্থাৎ অপরিবর্তিত থাকবে। দ্যাটস মিন এটা। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আমি বোঝাতে পেরেছি। ক্লিয়ার? আমি আবারও রিপ্লে করছি যে একটা সিস্টেমের ওপর এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ এবং সিস্টেমের ভিতরে যে নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, সেই দুটা যোগফল হচ্ছে সিস্টেমের যান্ত্রিক শক্তির পরিবর্তনের কি সমান। এখন সিস্টেমের অভ্যন্তরে যদি নন কনজারভেটিভ ফোর্স জিরো হয়ে যায় অর্থাৎ সিস্টেমের অভ্যন্তরে যদি নন কনজারভেটিভ ফোর্স কাজ না করে, তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে যান্ত্রিক শক্তির পরিবর্তনের কি সমান। অর্থাৎ সিস্টেমের অভ্যন্তরে যদি শুধুমাত্র সংরক্ষণশীল বল দ্বারা শক্তির স্থানান্তর ঘটে, তাহলে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হবে ওই সিস্টেমের যান্ত্রিক শক্তির পরিবর্তনের কি সমান। এবং লাস্টে আমরা যে লিখেছি যে সিস্টেমের বাহির থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, অর্থাৎ সিস্টেমের বাহির থেকে যদি কোনো বল কাজ না করে, শুধু আর সিস্টেমের ভিতরে যদি শুধুমাত্র সংরক্ষণশীল বল কাজ করে, তাহলে সিস্টেমের যান্ত্রিক শক্তি প্রথমেও যা থাকবে শেষেও কি তা থাকবে। অর্থাৎ সিস্টেমের যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির কি নীতি? সংরক্ষণ নীতি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি এগুলো যদি মিশিয়ে দিই, তাহলে এইখান থেকে এখন আমি লেখা শুরু করতে পারবো। সেটা হচ্ছে কি, এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল কি এনার্জি। ওকে, এখন এখান থেকে আমরা লিখতে পারবো, এটা দেখো ফাইনাল কি, এটা হচ্ছে ফাইনাল যান্ত্রিক শক্তি। তাহলে ফাইনাল যান্ত্রিক শক্তি মানে কি? ফাইনাল গতিশক্তি প্লাস ফাইনাল কি বিভব শক্তি সমান ইনিশিয়াল কি যান্ত্রিক শক্তি মানে কি ইনিশিয়াল গতিশক্তি প্লাস ইনিশিয়াল কি বিভব শক্তি। ওকে, ইনিশিয়াল বিভব শক্তি। এখন যদি আমি এদিকে টেনে আনি কে এফ মাইনাস কত কে আই সমান এটা যদি এদিকে নিয়ে যায়, তাহলে কি হবে? মাইনাস ইউএফ প্লাস কত ইউআই। কমন নিলে কি হবে? কে এফ মাইনাস কে আই সমান মাইনাস ইউএফ মাইনাস কত ইউআই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটা হচ্ছে কি বিভব শক্তির পরিবর্তন, না সরি গতিশক্তির পরিবর্তন ডেল কে। আমার হয়তো কোনো কথা ডিসপ্লেস হতে পারে, হয়তো দেখা গেল যে গতিশক্তির জায়গায় বিভব শক্তি বলে দিয়েছি, কিন্তু পরবর্তীতে সেটা অবশ্য কারেকশন হয়ে যাবে, কিংবা লেখার মাধ্যমে তোমরা বুঝতে পারবা ভুলটা, হয়তো মিস্টেক হতে পারে বলতে গিয়ে। ডেল কে ইজ ইকাল টু মাইনাস কত ডেল ইউ। তাহলে কি শিখলাম স্টুডেন্ট? তাহলে আমরা দেখো প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি তো বলে ফেলেছি। এখন ওইখান থেকে আমরা এটা পেলাম, ঠিক আছে। অর্থাৎ কোনো সিস্টেমের যদি যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, তাহলে ওর গতিশক্তির পরিবর্তন যতটুকু হবে, ওর বিভব শক্তির পরিবর্তনও কি ততটুকুই হবে। ক্লিয়ার? অর্থাৎ গতিশক্তির পরিবর্তন যদি কি হয় জিরো হয়, তাহলে বিভব শক্তির পরিবর্তনও কত হবে? জিরো হবে, যদি যান্ত্রিক শক্তি ওখানে কি হয় সংরক্ষিত থাকে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি, এটাও এখান থেকে তো আমরা এটা লিখতে পারবো, যে যে কোনো অবস্থায় গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল অন্য যে কোনো অবস্থায় গতিশক্তি এবং বিভব শক্তির কি যোগফল। অর্থাৎ যে কোনো ইনিশিয়াল স্টেটে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল, যে কোনো ফাইনাল স্টেটে গতিশক্তি বিভব শক্তির কি যোগফল সবসময় কী হবে? সমান হবে। এটাই তো যান্ত্রিক সূত্র। এখন এইখান থেকে আমরা এটা লিখতে পারলাম। এটা নতুন তথ্য, সেটা হচ্ছে কি যে কোনো সিস্টেমে যদি যান্ত্রিক শক্তি কি থাকে সংরক্ষিত থাকে, তাহলে ওই সিস্টেমের গতিশক্তির যতটুকু পরিবর্তন হবে, ঠিক বিভব শক্তিরও ততটুকু পরিবর্তন হবে, কিন্তু কি নেগেটিভ। অর্থাৎ ওই সিস্টেমে যতটুকু গতিশক্তি বৃদ্ধি পাবে, বিভব শক্তি ততটুকুই হ্রাস পাবে, অথবা ওই সিস্টেমে যতটুকু গতিশক্তি হ্রাস পাবে, বিভব শক্তি ততটুকুই কি পাবে? বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এখন এখান থেকে স্টুডেন্ট তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি ডেল কে প্লাস কত ডেল ইউ ইজ ইকুয়াল টু কত জিরো। তাহলে এটাও হচ্ছে কি যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি মিন করে। সেটা হচ্ছে কি, কারণ যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি হতেই তো এটা পেয়েছো, তাহলে এটাও মিন করে কি, এটাও মিন করে হচ্ছে যে একটা সিস্টেমে যদি যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে, তাহলে ওই সিস্টেমের গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল অলওয়েজ কী হবে? জিরো হবে। অর্থাৎ টোটালটা কি থাকবে? কনজার্ভ থাকবে। তাহলে আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিতে বলতে পারি কি, যে কোন শর্তে বলতে পারি সেটা তো বলে দিয়েছি। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিতে ইনিশিয়াল যান্ত্রিক শক্তি ফাইনাল যান্ত্রিক শক্তি সমান হবে। অর্থাৎ ইনিশিয়ালি যে কোনো গতিশক্তি এবং বিভব শক্তি, ফাইনালি যে কোনো অবস্থায় গতিশক্তি এবং বিভব শক্তি কী হবে?
যোগফলের সমান হবে। অথবা আমরা লিখতে পারি যে যান্ত্রিক শক্তি যদি সংরক্ষিত থাকে তাহলে যতটুকু গতিশক্তি বৃদ্ধি পাবে ততটুকুই বিভব শক্তি কী পাবে? হ্রাস পাবে। বা যতটুকু গতিশক্তি হ্রাস পাবে বিভব শক্তি ততটুকু বৃদ্ধি পাবে। অথবা আমরা এভাবেও বলতে পারি যে কোনো সিস্টেমের যান্ত্রিক শক্তি যদি সংরক্ষিত থাকে এর অর্থ হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির পরিবর্তনের যোগফল কত? 0। ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমরা যদি এটা বুঝে থাকো ইনশাআল্লাহ তোমাদের যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ নীতি সেটা 100% ভাবে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে তো এটা আমরা শিখে গেলাম। এখন আমরা এখান থেকে একটা অন্য কিছু একটু দেখি, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা কথা বলতে চাই। ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে কি লিখেছি, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। খেয়াল করো, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে যে যান্ত্রিক শক্তির পরিবর্তনে কি সমান। তবে অনেক সময় দেখা যায় আমরা এটা ইরেজ করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে যান্ত্রিক শক্তির পরিবর্তনের সমান ফাইনাল যান্ত্রিক শক্তি মাইনাস ইনিশিয়াল যান্ত্রিক শক্তি। তো অনেক সময় দেখা যায় কি যে সিস্টেমের বিভব গতিশক্তির পরিবর্তন দেওয়া থাকে না, অগ্রাহ্য করা হয়, কিংবা গতিশক্তি পাওয়া যায় না, সেক্ষেত্রে গতিশক্তি কি থাকে না, অর্থাৎ গতিশক্তি কি থাকে? 0 থাকে। তো আমরা যদি এটাই লিখি যে এখানে আমরা কে এফ প্লাস ইউ এফ আর এখানে মাইনাস এটা হচ্ছে কি কে আই প্লাস কত? ইউ আই। তো অনেক সময় সিস্টেমের গতিশক্তির পরিবর্তন হয় না, সিস্টেমের গতিশক্তির কি পরিবর্তন হয় না, মানে আমরা ধরি না। তখন গতিশক্তির পরিবর্তন যদি না ধরি তাহলে কে এফ এবং কে আই এর মধ্যে কি কোনো পার্থক্য হবে? কোনো পার্থক্য হবে না। তার মানে এইটা আর এটা কি হয়ে যাবে? কেটে যাবে। এটার এটা কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কি থাকলো? ইউএফ মাইনাস কত? ইউআই। তার মানে আমরা তখন লিখবো এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে ইউএফ মাইনাস কত? ইউআই। তার মানে কত? ডেল ইউ। অর্থাৎ কোনো সিস্টেমে যদি গতিশক্তির কোনো পরিবর্তন না হয় তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ যান্ত্রিক শক্তির পরিবর্তনের সমান। আর যান্ত্রিক শক্তির পরিবর্তন মানে শুধুমাত্র কার পরিবর্তন? বিভব শক্তির পরিবর্তন। অর্থাৎ বিভব শক্তির পরিবর্তনে কি সমান, এটাও লিখতে পারবো। এটাও একটু মাথায় রাখবা। এখন এটা কোন কেসে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও একটা বইকে নিচ থেকে উঠিয়ে তুমি টেবিলের উপর রাখবা। এখন সিস্টেম হিসেবে কাকে বিবেচনা করবা? সিস্টেম কিভাবে বিবেচনা করতে হবে তোমাকে ইনশাল্লাহ আমি বলে দেব, কোনো সমস্যা নাই। কিন্তু এখন সিস্টেম হিসেবে তুমি কাকে বিবেচনা করবা? ধরে নাও পৃথিবী এবং বই তোমার সিস্টেম। তাহলে পৃথিবী এবং বই যদি সিস্টেম হয় তাহলে সিস্টেমের মধ্যে কোন বল কাজ করছে? মহাকর্ষ বল। সেটা কনজারভেটিভ না কনজারভেটিভ? না, কনজারভেটিভ। নন কনজারভেটিভ কিন্তু না। তাহলে সিস্টেমের মধ্যে আমরা বই এবং পৃথিবীকে সিস্টেম হিসেবে কনসিডার করেছি এবং এই সিস্টেমের মধ্যে সংরক্ষণশীল বল হিসেবে কাজ করছে কি? মহাকর্ষ বল। এখন সিস্টেমের বাইরে থেকে কোনো বল কাজ করছে কিনা দেখিনি? হ্যাঁ, কাজ করছে। সেটা হচ্ছে কি? আমার বল। আমি হাত দিয়ে কি করলাম? তুললাম। তাহলে এটা এক্সটার্নাল ফোর্স না? তাহলে আমি হাত দিয়ে যতটুকু বল প্রয়োগ করলাম তাহলে সেটা কি হবে? তাহলে আমার হাত দিয়ে যে বাহ্যিক বল প্রয়োগ করলাম সেই বল দ্বারা কৃত কাজ হবে কি? মেকানিক্যাল এনার্জির কি পার্থক্যের সমান। অর্থাৎ ফাইনাল মেকানিক্যাল এনার্জি, ইনিশিয়াল মেকানিক্যাল এনার্জি। দিয়ে আমি লিখলাম কি? কে এফ ইউএফ মাইনাস কত? কে আই ইউআই। ঠিক আছে? এখন বই যখন তুলব, দেখো বই যখন তুলে সেখানে নিয়ে আসব, তখন প্রাথমিক অবস্থায় আমি ধরে নিলাম পৃথিবী কি? স্থির। তাহলে পৃথিবীর গতিশক্তি 0, বইয়েরও গতিশক্তি 0। বই যখন আবার নিয়ে আসলাম আমি টেবিলের ওপর, স্থির রাখলাম, তাহলে এখনও পৃথিবীর গতিশক্তি 0, এখনও বইয়ের কি? গতিশক্তি 0, কারণ এখনও বই স্থির। তাহলে সিস্টেমে কি গতিশক্তির পরিবর্তন হয়েছে? হয়নি। তার মানে কে এফ এবং কে আই এর বিয়োগফল কত হবে? 0 হবে। তাহলে কি থাকলো? শুধু বিভব শক্তি ইউএফ ইউআই, অর্থাৎ ইউএফ মাইনাস কত? ইউআই ডেল ইউ। অর্থাৎ এক্সটার্নাল ওয়ার্ক বিভব শক্তির পরিবর্তনের সমান। অর্থাৎ বইটাকে যখন আমি তুলে নিয়ে এসে ওপরে রাখলাম তখন দেখো বইয়ের কিন্তু গতিশক্তির পরিবর্তন হয়নি, কিন্তু বইয়ের মধ্যে বিভব শক্তি জমা হয়েছে না হয়নি? অর্থাৎ বই এবং পৃথিবী নিয়ে যদি সিস্টেম কনসিডার করি তার মধ্যে বিভব শক্তি জমা হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে এই শক্তিটা আসলো কোথায়? এই শক্তিটা আসলো হচ্ছে কোথা থেকে? এক্সটার্নাল ফোর্স থেকে। ওই কারণে হয়ে যাবে কি? এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ বিভব শক্তির পরিবর্তন কি? সমান। তাহলে আমরা জানলাম যে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ হচ্ছে যান্ত্রিক শক্তির পরিবর্তনের কি? সমান। তবে সেক্ষেত্রে যদি গতিশক্তির পরিবর্তন না হয় তাহলে আমরা লিখতে পারি যে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ বিভব শক্তির পরিবর্তনের কি? সমান। ডিয়ার স্টুডেন্ট, আমি যেটা বোঝাতে চেয়েছি ইনশাল্লাহ তোমরা হয়তোবা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বারবার কথাগুলো
শোনো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আমাদের যান্ত্রিক শক্তির যে সংরক্ষণ নীতি হলো সেটা 100% ক্লিয়ার কনসেপ্টে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা কিছু কথা বলবো তোমাদের তোমাদের যে সিম্পল কিছু ব্যাপার আছে সেই ব্যাপার এখান থেকে আমি বলে দেওয়ার চেষ্টা করব, কারণ ওইটা বলা আমাদের বা জানা আমাদের দরকার। আমি টপিকটা অবশ্য ইরেজ করে দিলাম। সেটা হচ্ছে কি, একটা কণার উপর দেখো, একটা কণা, এই কণার উপর তুমি যখন বাহ্যিক বল প্রয়োগ করবা তখন কণার উপর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ সমান সমান তুমি লিখতে পারবা গতিশক্তি এবং বিভব শক্তি, গতিশক্তির পরিবর্তনের সমান। কারণ তোমাকে বলে দিয়েছি যে কাজ, গতিশক্তি উপপাদ্য তুমি সব ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। কণা, সিস্টেম, যার ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে চাও সবারই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তাহলে একটা কণার উপরে যদি আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওই এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কণার গতিশক্তির পরিবর্তনের সমান কিনা? সমান। এখন আমি যদি একটা সিস্টেম নিই, ঠিক আছে, আর সিস্টেমে অবশ্যই একটা কণা থাকবে না, অনেকগুলো কণা থাকবে। তাহলে একটা যদি সিস্টেম নেই তাহলে সিস্টেমের ওপর এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কিন্তু আমি সমান সমান গতিশক্তির পরিবর্তন লিখতে পারবো না। কিছুক্ষণ আগেই তো তোমাকে দেখালাম, তুমি কি এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ ওই সিস্টেমের গতিশক্তির পরিবর্তন লিখতে পারবা না। কারণ সিস্টেমের মধ্যে কোন ফোর্স থাকতে পারে? কনজারভেটিভ ফোর্স থাকতে পারে, নন কনজারভেটিভ ফোর্স থাকতে পারে। তো ধরে নিলাম সিস্টেমের মধ্যে নন কনজারভেটিভ ফোর্স নাই, কিন্তু কি আছে? কনজারভেটিভ ফোর্স আছে, অর্থাৎ সংরক্ষণশীল বল আছে। তাহলে সিস্টেমের মধ্যে যদি সংরক্ষণশীল বল থাকে তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কি শুধু গতিশক্তির পরিবর্তন হবে, না গতিশক্তি এবং বিভব শক্তি মিলে যে যান্ত্রিক শক্তি হয় সেই যান্ত্রিক শক্তির পরিবর্তন হবে? তাহলে এটা লেখা যাবে না। অর্থাৎ সিস্টেমের ক্ষেত্রে এটা তুমি লিখতে পারবা না। কেন লিখতে পারবো না? কারণ সিস্টেমের ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান হবে না। কেন হবে না? কারণ এই সিস্টেমে কি থাকতে পারে? কনজারভেটিভ ফোর্স থাকতে পারে। তখন তোমাকে লিখতে হবে সিস্টেমের ক্ষেত্রে যে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ প্লাস কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ সমান সমান কে এফ মাইনাস কত? কে আই। ডাইরেক্ট এটা তুমি লিখতে পারবা না। ক্লিয়ার হয়েছে? ওকে। আবার যদি এই সিস্টেমের মধ্যে নন কনজারভেটিভ ফোর্স কাজ করে তাহলে এর সঙ্গে আরেকটা অ্যাড হয়ে যাবে ডব্লিউএনসি, অর্থাৎ সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ, কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ, নন কনজারভেটিভ ফোর্স দ্বারা কৃত কাজ ইজিক্যাল টু সিস্টেমের গতিশক্তির কি পরিবর্তন। কিন্তু তুমি শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ সমান সমান সিস্টেমের গতিশক্তির পরিবর্তন লিখতে পারবা না। ডিয়ার স্টুডেন্ট, এখন তুমি একটু খেয়াল করো, তুমি যখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা এই সূত্র প্রমাণ করেছিলা তখন কিন্তু তুমি লিখেছিলা যে একটা বস্তুর ওপরে যে বল প্রয়োগ করেছ সে বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের কি সমান। তাহলে এটা কার সঙ্গে মিলল? সিস্টেমের সঙ্গে না বস্তুর সঙ্গে বা কণার সঙ্গে? তার মানে তুমি যে সূত্রটা তুমি যখন এই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা সূত্র প্রতিপাদন করো তখন তুমি লিখেছিলা যে একটা বস্তুর ওপর যে বাহ্যিক বল কাজ করবে সে বাহ্যিক বল ওই সিস্টেমের গতিশক্তির পরিবর্তনের কি সমান। তখন তুমি ওই বস্তুটাকে কণা ধরে নিয়েছিলা। কি ধরে নিয়েছিলা? কণা, ঠিক আছে। অথবা তুমি বস্তুটাকে ধরে নিয়েছিলা কণার সদিশ। তো দৃঢ় বস্তুও ধরে নিতে পারো তুমি, কারণ দৃঢ় বস্তু কার মতো কাজ করে? কণার মতো। তার মানে এই সূত্র তুমি যখন কি করো ইন্ট্রোডিউস করো তখন ডাব্লিউ এক্স এক্সটার্নাল সমান কে এফ মাইনাস কে আই এই সূত্র থেকে এটা প্রতিপাদন করেছো। তো এই সূত্র যখন তুমি দেখো তখন যে বস্তুটা তুমি কনসিডার করেছো সে বস্তুকে তুমি হয় কণা ধরেছো, নাহলে কণার সদিশ ধরেছো, নাহলে দৃঢ় বস্তু ধরেছো। কারণ দৃঢ় বস্তু কার মতো কাজ করে? কণার মতো কাজ করে। এবং এই সূত্র থেকে তখন তুমি এটা প্রতিপাদন করেছো। তাহলে আমি তোমাদের বলেছিলাম কাজ কৃত কাজ নির্ণয়ের সময়, ধ্রুব বলে কৃত কাজের নির্ণয়ের সময় বলেছিলাম যে এই সূত্র অ্যাপ্লিকেবল দুইটা ক্ষেত্রে। নাম্বার 1, এফ ধ্রুব হলে, এফ কি হলে? ধ্রুব হলে, ঠিক আছে। নাম্বার 2, যদি যে বস্তুর উপরে এই ফোর্স এফ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা যদি কি হয়? দৃঢ় হয়, দৃঢ় বা কণা সদিশ হয়। ক্লিয়ার? তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে এই সূত্র আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। এই সূত্র আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো শুধুমাত্র দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে এফ যদি ধ্রুব হয়, নাম্বার 2 যদি বস্তুটা কি হয়? দৃঢ় হয়। তাছাড়া এই সূত্র আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি বুঝিয়ে দিয়েছি এবং সেইখান থেকে এই বিষয়টা যে আমি আগে বলেছিলাম আমার আগের লেকচারে যে এই সূত্র অ্যাপ্লিকেবলের জন্য দুইটা শর্ত হবে, একটা এফ ধ্রুব হলে, একটা দৃঢ় বা কণা সদিশ হলে। তো কেন সেটা তোমাদের এখন বুঝিয়ে দিলাম। কারণ
ওই লেকচারে বুঝালে তোমরা বুঝতে পারতা না, কারণ ওই লেকচারে তো আমি আর যান্ত্রিক শক্তি সংরক্ষণ নিতে তোমাদের করাইছি কি, এখন করালাম। এই কারণে ওইখানে কি কথা বলেছিলাম তার অর্থটা তোমাদের কি করে দিলাম, বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্ট, আমাদের যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি শেষ হলো। এখন আমি বলি যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটা কি। যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি হচ্ছে একটা স্ট্রং টুল বা স্ট্রং একটা বেসিক, যে বেসিকের মাধ্যমে আমরা একটা অঙ্কের শুরু এবং শুধুমাত্র শেষ জেনে অঙ্কটা সলভ করতে পারবো। মাঝখানে বস্তুগুলোর গতি কেমন ছিল বা বস্তুগুলোর ওপর বল কিভাবে প্রয়োগ হয়েছে এটা না জেনেও। ওকে, তার মানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটা হচ্ছে একটা স্ট্রং টুল, যন্ত্র, যেটা আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমকে ইজিলি সলভ করতে কী করবে, সাহায্য করবে। আমরা ইনশাল্লাহ সামনের লেকচারে আমাদের এই সংক্রান্ত অর্থাৎ যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখব। এখন আমাদের এইসব যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতির সঙ্গে আর একটা টপিক আছে, সেটা এখন আমরা করে ফেলবো। সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ নীতি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শক্তির সংরক্ষণ নীতিটা কি সেটা এখন জেনে নেব। শক্তির কি নীতি? সংরক্ষণ নীতি। শক্তির সংরক্ষণ নীতি এর ইংলিশ যদি আমি লিখি তাহলে হচ্ছে কি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, তার প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ কি এনার্জি? মেকানিক্যাল এনার্জি। তাহলে শক্তির সংরক্ষণ নীতি হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ কি এনার্জি? মেকানিক্যাল এনার্জি। ডিয়ার স্টুডেন্ট, একটা সিস্টেম যদি কনসিডার করি আমরা, ধরে নাও একটা সিস্টেম কনসিডার করলাম, এই সিস্টেমের ওপর যদি বাহির থেকে কোনো বল কাজ না করে, ঠিক আছে, তাহলে এই সিস্টেমের মোট শক্তি যা আছে তাই থাকবে। সিম্পল কথা। অর্থাৎ একটা সিস্টেমের ওপর বাহির থেকে তুমি যদি কোনো বল প্রয়োগ না করো, তাহলে ওই সিস্টেমের যা শক্তি ছিল, টোটাল যান্ত্রিক শক্তি না, যা শক্তি ছিল, যত শক্তি, মানে তাপ শক্তি হোক, অভ্যন্তরীণ শক্তি হোক, গতিশক্তি হোক, বিভব শক্তি হোক, সব শক্তির যোগফল কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটাই তো রুলস। আইসোলেটেড, অর্থাৎ কোনো সিস্টেম যদি আইসোলেটেড হয়, বিচ্ছিন্ন হয়, তাহলে ওখানে যা শক্তি ছিল তাই থাকবে। তো যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি, শক্তির সংরক্ষণ নীতি হচ্ছে যে কোনো সিস্টেম যদি আইসোলেটেড হয় বা কোনো সিস্টেমের উপর যদি বাহ্যিক কোনো বল কাজ না করে, তাহলে ওই সিস্টেমের টোটাল যে শক্তি আছে সেই শক্তিটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ওকে, তাহলে ধরে নাও, তাহলে আমাদের শক্তি সংরক্ষণ নীতি পড়া হয়ে গেল। কি হলো? যে কোনো সিস্টেম যদি আইসোলেটেড হয় বা কোনো সিস্টেমের উপর যদি বাহ্যিক কোনো বল কাজ না করে, তাহলে ওই সিস্টেমের যে টোটাল এনার্জি ই, সেটা অলওয়েজ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ওকে, এখন যদি সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স কাজ করে তাহলে কি হবে? সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স যদি কাজ করে তাহলে সিস্টেমের যে টোটাল এনার্জি তার পরিবর্তন হবে না? হবে না। ওকে, পরিবর্তন হবে। তাহলে আমরা লিখি সিস্টেমের উপর এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ সিস্টেমের টোটাল এনার্জি কি? পরিবর্তনের সমান। কারণ এক্সটার্নাল ফোর্স যদি কাজ করে তাহলে টোটাল এনার্জি যতটুকু পরিবর্তন হবে এক্সটার্নাল বল দ্বারা কৃত কাজ কি তার সমান না? সমান না? সমান লিখেছি। এখন এই সিস্টেমের এনার্জি বিভিন্ন ধরনের থাকতে পারে। কি? সিস্টেমের কাইনেটিক এনার্জি থাকতে পারে, বিভব শক্তি থাকতে পারে, সিস্টেমের থার্মাল এনার্জি থাকতে পারে, থার্মাল এনার্জি থাকতে পারে, সিস্টেমের ইন্টারনাল এনার্জি থাকতে পারে, ইন্টারনাল এনার্জি। ঠিক আছে? ওকে, তাহলে যদি সিস্টেমের উপর এক্সটার্নাল কোনো বল কাজ করে তাহলে ওই বল দ্বারা কৃত কাজ সিস্টেমের যে টোটাল শক্তির পরিবর্তন তার কি? সমান। এখন সিস্টেমের টোটাল শক্তির পরিবর্তন মানে কি? সিস্টেমের অভ্যন্তরে যদি যান্ত্রিক শক্তি থাকে তাহলে যান্ত্রিক শক্তির পরিবর্তন, অর্থাৎ ডেলি মেকানিক্যাল। সিস্টেমের মধ্যে যদি তাপমাত্রা তৈরি হয় তাহলে থার্মাল এনার্জির পরিবর্তন, প্লাস সিস্টেমের মধ্যে যদি ইন্টারনাল এনার্জি থাকে তাহলে ইন্টারনাল এনার্জির কি? পরিবর্তন। ঠিক আছে? তাহলে কি, যে একটা সিস্টেমের ওপর যদি বাহ্যিক বল কাজ করে তাহলে ওই কাজটা হবে সিস্টেমের মোট শক্তির যে পরিবর্তন হবে তার সমান।
আর সিস্টেমের মোট শক্তির পরিবর্তন হচ্ছে সিস্টেমের মধ্যে যদি যান্ত্রিক শক্তি থাকে তাহলে যান্ত্রিক শক্তির পরিবর্তন, প্লাস সিস্টেমের মধ্যে যদি থার্মাল এনার্জি থাকে তাহলে থার্মাল এনার্জির পরিবর্তন, প্লাস সিস্টেমের মধ্যে যদি ইন্টারনাল এনার্জি থাকে তাহলে ইন্টারনাল এনার্জির পরিবর্তন। এখন সিস্টেমের ওপর যদি কোনো নিট ফোর্স না থাকে, সিস্টেমের ওপর যদি কোনো কি নিট ফোর্স না থাকে, তাহলে আমরা জানি শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী সেটা হচ্ছে সিস্টেমের টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সিস্টেমের টোটাল এনার্জির কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তার মানে নিট ফোর্স যদি না থাকে তাহলে সিস্টেমের টোটাল এনার্জি কি থাকবে? ফিক্স থাকবে। সিস্টেমের টোটাল এনার্জি ফিক্স থাকবে, তার মানে সিস্টেমের টোটাল এনার্জির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ডাব্লিউ এক্সটার্নাল 0 হলে ডেল ই কত হবে? 0 হবে। এটা তো আমরা শক্তির সংরক্ষণ নীতি থেকে কি করি জানি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ডেল ই মেকানিক্যাল প্লাস ডেল ই থার্মাল প্লাস ডেল ই ইন্টারনাল ইজিক্যাল টু কত? 0। তার মানে কোনো সিস্টেমের উপর যদি নিট ফোর্স কাজ না করে তাহলে সিস্টেমের মোট শক্তির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ওই সিস্টেমের মোট শক্তির পরিবর্তন 0। অর্থাৎ ওই সিস্টেমের মধ্যে যদি মেকানিক্যাল এনার্জি থাকে তাহলে তার পরিবর্তন, থার্মাল এনার্জি থাকে তাহলে তার পরিবর্তন, এবং ইন্টারনাল এনার্জি থাকলে তার পরিবর্তনের যোগফল কি হবে? 0 হবে। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এটা হচ্ছে তোমার শক্তির সংরক্ষণ নীতির একটা কি অ্যাপ্লিকেশন। অর্থাৎ শক্তি যদি কোনো সিস্টেমে সংরক্ষিত থাকে তাহলে আমরা বলতে পারবো ওই সিস্টেমের যান্ত্রিক শক্তির পরিবর্তন, ওই সিস্টেমের থার্মাল শক্তির পরিবর্তন, ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি শক্তির পরিবর্তন, সবগুলোর পরিবর্তন ইজিক্যাল টু কত? 0। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের বোঝাতে চেষ্টা করেছি। তো এটাকেই তাহলে আমরা কি লিখতে পারবো যে কোনো সিস্টেমের যদি বাহ্যিক কোনো বল কাজ না করে তাহলে ওই সিস্টেমের যে টোটাল শক্তি সেটা কনজার্ভ থাকবে, অর্থাৎ টোটাল শক্তি কনজার্ভ থাকবে মানে শক্তির কোনো পরিবর্তন হবে না। তার মানে শক্তির ওর মধ্যে যত ধরনের শক্তি থাকবে সব ধরনের শক্তির পরিবর্তন ইজিক্যাল টু কি? 0 হবে। তাহলে এটাকেই আমরা লিখতে পারি কি? প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, সরি মেকানিক্যাল এনার্জি না, আমি এখানে মনে হয় মেকানিক্যাল এনার্জি রেখেছি কারণ এটা শক্তি সংরক্ষণ নীতি, মেকানিক্যাল হবে না। তাহলে কি হবে? জাস্ট এনার্জি। ওকে, ক্লিয়ার? ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আমাদের যা টপিক ছিল আমরা শেষ দিকে চলে এসেছি এই টপিকের। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে দেখো এখানে আমরা যখন যান্ত্রিক শক্তি বা শক্তির সংরক্ষণ নীতি নিয়ে কথা বললাম তখন কিন্তু আমরা একটা কথা বলেছি সিস্টেম। তাহলে তুমি কিভাবে বুঝবা যে একটা অঙ্কে কাদের কাদের নিয়ে তোমাকে সিস্টেম তৈরি করতে হবে? তুমি যখন আমরা অঙ্কে যখন এই সামনের লেকচারে যখন আমরা অঙ্ক করব তখন অবশ্যই আমরা সিস্টেম কিভাবে কনসিডার করতে হয়, সিস্টেম কনসিডার করার পর সেটা কিভাবে চেক করতে হয় যে তার মধ্যে কোন ফোর্স কাজ করছে, বাইরে থেকে কোনো ফোর্স কাজ করছে কিনা, সেই সব কিছু বিবেচনা করে আমরা অঙ্ক করব। তারপরও সিস্টেম কিভাবে তুমি কনসিডার করবা সেটা আমি তোমাদের একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা যে অঙ্ক করব সে অঙ্কে আমাদের যে বস্তু থাকবে, ঠিক আছে, অর্থাৎ যাকে নিয়ে আমরা কথা বলবো, দেখব সেই বস্তুর উপর কতগুলো ফোর্স কাজ করছে। ঠিক আছে, যতগুলো ফোর্স কাজ করছে মানে কাজ করছে, বল প্রয়োগ হলে হবে না, বল কাজ করতে হবে। ওই বস্তুর উপর যতগুলো ফোর্স কাজ করছে ওই ফোর্সগুলো কে কে ওই বস্তুর উপরে অ্যাপ্লাই করছে তাদের নিয়ে এবং ওই বস্তু নিয়ে সিস্টেম গঠন করব। ঠিক আছে, সিস্টেম গঠন করব এবং সিস্টেম গঠন করার পর দেখব যে সিস্টেমের ওপর বাহ্যিক কোনো বল প্রয়োগ হচ্ছে কি না, এবং সিস্টেমের মধ্যে শুধুমাত্র সংরক্ষণশীল বল আছে কি না। যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না হয় সিস্টেমের ওপর এবং সিস্টেমের মধ্যে যদি শুধুমাত্র সংরক্ষণশীল বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে তাহলে আমরা ওই সিস্টেমকে ধরতে পারবো যে ওই সিস্টেমে যান্ত্রিক শক্তি কী আছে? সংরক্ষিত আছে। ক্লিয়ার? আর যদি দেখি যে না, সিস্টেম যেটা কনসিডার করেছি ঠিক আছে সেটার অভ্যন্তরে সংরক্ষণশীল বল কাজ করছে, অন্য কোনো বল কাজ করছে না, কিন্তু বাহ্যিক বল কাজ করছে, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো বাহ্যিক বল দ্বারা কৃত কাজ সিস্টেমের যান্ত্রিক শক্তির যে পরিবর্তন তার কি সমান। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। আর শক্তির সংরক্ষণ নীতির ক্ষেত্রে আমরা শুধু দেখব, সিস্টেম কনসিডার করব, ওর মধ্যে সংরক্ষণশীল অসংরক্ষণশীল যেই বল কাজ করুক আমার কোনো মাথা ব্যথা নাই, শুধু দেখব বাহির থেকে কোনো বল কাজ করছে কিনা। যদি বাহির থেকে কোনো বল কাজ না করে তাহলে ওই সিস্টেমের টোটাল এনার্জি কি থাকবে? কনজার্ভ থাকবে। তার মানে ওই সিস্টেমের টোটাল এনার্জি কনজার্ভ থাকবে, মানে ওই সিস্টেমের মধ্যে যান্ত্রিক শক্তির পরিবর্তন, থার্মাল এনার্জির পরিবর্তন, ইন্টারনাল এনার্জির পরিবর্তন ইজিক্যাল টু কত হবে? 0 হবে।
এছাড়াও তুমি তোমার অঙ্ক করার সময় সুবিধা মতো আগে দেখবা কোন কোন বস্তু নিয়ে সিস্টেম গঠন করা যায়, যে প্রসিডিউরে বললাম, তারপরে ওই বস্তুগুলোর মধ্যে তুমি তোমার চাহিদা মতো প্রয়োজন অনুযায়ী কিন্তু ওই বস্তুগুলো থেকেই মানে তোমার চাহিদা মতো তুমি সিস্টেম কী করতে পারো, কনসিডার করতে পারো, যেটা আমরা সামনে লেকচারে দেখব। ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই লেকচারটা ভালোভাবে কমপ্লিট করবা। এই লেকচার ভালোভাবে কমপ্লিট করলেই তোমার যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি এবং শক্তির সংরক্ষণ নীতি সংক্রান্ত যত ধরনের প্রবলেম এবং কোশ্চিন আছে সব ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা সামনে যে ক্লাসে অঙ্ক করব সেটাও তোমার কাছে ইজি মনে হবে। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।